হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেকারি ডায়েরিজ সিজন 1-এর 4 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা, ভিডিও তো দেখছো কিন্তু লাইক আর কমেন্ট। আমি কিন্তু একটু রাগ করছি। আচ্ছা এখনই একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তো আর বেশি দেরি না করে চলো একসাথে গল্পের জগতে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখি মাও মাও খাবার নিয়ে রাজসভার অন্যতম গুরুত্বপূর্ণ উপপত্নী লেডি লিহুয়ার ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানকার দাসীরা তাকে দেখেই বাঁকা চোখে তাকাতে শুরু করে। তাদের মধ্যে একজন মাও মাওকে বলে, এই সব খাবার লেডি লিহুয়া খান না, ওনাকে তো রাজকীয় আর বিলাসবহুল খাবার দেওয়া হয়, তুমি এসব কোথা থেকে তুলে নিয়ে এসেছো কে জানে। লিহুয়া এসব মুখেও তোলেন না। আসলে মাও মাও কেন এখানে এসেছে সেই গল্পটা আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। কিছুক্ষণ আগে মাও মাও যখন সম্রাটের জন্য আনা খাবারে বিষ পরীক্ষা করে জানাচ্ছিল যে খাবারটি নিরাপদ, ঠিক তখনই সম্রাট নিজে তাকে থামান। মাও মাও তা অবাক, সে ভাবতে থাকে সম্রাট আমাকে কেন থামালেন, আমার সাথে ওনার আবার কি কাজ থাকতে পারে। সম্রাট তখন মাও মাওকে অনুরোধ করে বলেন, আমি চাই তুমি একবার লেডি লিহুয়ার কাছে যাও, ওর অবস্থা খুবই খারাপ, আমি চাই তুমি ওর দেখাশোনা করো। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সম্রাট কিন্তু রাজদরবারের বড় বড় ডাক্তারদের ওপর ভরসা না করে মাও মাওয়ের ওপর আস্থা রাখছে। এর কারণ হলো মাও মাওয়ের আগে নিজের জ্ঞান দিয়ে প্রমাণ করেছে যে সে সাধারণ বুদ্ধির বাইরে গিয়ে সমস্যার মূল খুঁজে বের করতে পারে। ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা বর্তমানে ফিরে আসি। সম্রাটের অনুরোধেই মাও মাও লিহুয়ার জন্য স্বাস্থ্যকর খাবার নিয়ে এসেছিল, কিন্তু লিহুয়ার অহংকারী দাসীরা সেই খাবার তো নিলই না, উল্টে মাও মাওকে সেখান থেকে তাড়িয়ে দিল। কিন্তু মাও মাও তো এত সহজে হার মানার পাত্রী নয়। সেখান থেকে বেরিয়ে সে তার বন্ধু শাওলানের সাথে বসে দুপুরের খাবার খেতে আসে। খেতে খেতে সে ভাবতে থাকে, আমি তো পুরো রাজমহলে ওই বিষাক্ত সাদা পাউডারটা নিষিদ্ধ করে দিয়েছিলাম, তাহলে লেডি লিহুয়া আবার অসুস্থ হলেন কিভাবে। বাইরে এসে মাও মাও তার এক বান্ধবীর সাথে কথা বলে এবং নিজের সন্দেহের কথা জানায়। সে বলে, আমার মনে হচ্ছে লেডি লিহুয়ার শরীরে এখনও সেই বিষাক্ত ফেস পাউডারটা রয়ে গেছে, আর সে কারণেই তার শরীর দিন দিন খারাপ হচ্ছে। তার বান্ধবী জানায় যে সেই পাউডার তো এখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর বাকি যা ছিল তা খোঁজা প্রহরীরা বাজেয়াপ্ত করে নিয়েছে। এই সব ভাবতে ভাবতেই মাও মাও আবার রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সে ঠিক করে এবার এমন কিছু বানাবে যা অসুস্থ মানুষের জন্য পুষ্টিকর এবং সহজপাচ্য। সে নিজের হাতে যত্ন করে খাবার তৈরি করে আবার লিহুয়ার মহলের দিকে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছতেই সেই দাসীরা আবার তার পথ আটকায়। একজন রেগে গিয়ে বলে, তোমাকে একবার বলে দেওয়ার সত্ত্বেও তোমার লজ্জা করে না আবার এখানে আসতে? তোমার এই বাজে খাবার আমাদের লেডি খাবেন না। এই বলে তারা আবার মাও মাওকে তাড়িয়ে দেয়। এই মুহূর্তে মাও মাওয়ের নিশ্চয়ই প্রচণ্ড রাগ আর বিরক্তি লাগছে। সেই সাহায্য করতে চাইছে, কিন্তু কিছু বোকা মানুষের জন্য পারছে না। অন্যদিকে দাসীদের আচরণে তাদের অজ্ঞতা আর অহংকার ফুটে উঠছে। তারা ভাবছে দামি খাবার মানেই ভালো খাবার, যা একদমই ভুল ধারণা। কিন্তু মাও মাওয়ের জেদ তার রাগের চেয়েও বেশি। সে তৃতীয়বারের মতো রান্নাঘরে ফিরে যায় এবং আবার খাবার তৈরি করতে শুরু করে, কারণ সে জানে যদি লিহুয়াকে ঠিক মতো খাবার না দেওয়া হয় তাহলে তিনি আর বাঁচবেন না। তৃতীয়বার খাবার নিয়ে গেলে দাসীরা তাকে অনেক অপমান করে। তারা বলে, আমাদের লেডিকে পুষ্টিকর খাবার খেতে হয়, তোমার এই ফালতু খাবার নয়। এরপর তারা নিজেরাই লিহুয়াকে কিছু ভারী খাবার খাওয়াতে চেষ্টা করে, কিন্তু লিহুয়া এতটাই দুর্বল যে তিনি খেতেই পারছিলেন না। এটা দেখে দাসীরা সব দোষ মাও মাওয়ের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা বলে, সব তোমার দোষ, তুমি এসে এখানকার পরিবেশটাই নষ্ট করে দিয়েছ, যাও এখান থেকে, বলে তারা আবার মাও মাওকে বের করে দেয়। আড়াল থেকে এই সবকিছুই দেখছিল জিনসি। সে বুঝতে পারছিল যে মাও মাও বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। মাও মাও যখন আবার ভেতরে যাওয়ার চেষ্টা করে তখন দাসীরা প্রায় ধাক্কা দিয়ে আটকে দেয়। মাও মাও মনে মনে ভাবে, এভাবে চললে তো উনি সত্যিই মারা যাবেন। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় জিনসির। জিনসি তার সেই রহস্যময় হাসি নিয়ে মাও মাওকে বলে, মনে হচ্ছে তোমার আমার সাহায্যের প্রয়োজন। দাসীরা অবাক হয়ে বলে, আপনি এই অদ্ভুত মেয়ের সাথে কি করছেন? জিনসি তাদের কথায় কান্না দিয়ে মাও মাওয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চলো ভেতরে যাই। এরপর সে দাসীদের দিকে তাকিয়ে তার সেই বিখ্যাত মন ভোলানো হাসিটা দেয় আর বলে, তোমরা সবাই কি ভীষণ সুন্দর। ব্যাস, আর কি লাগে। জিনসির এই এক কথাতেই দাসীরা পুরো গলে জল হয়ে যায়। তারা লজ্জা পেয়ে বলে, মাস্টার জিনসি প্লিজ ভেতরে আসুন। এই দৃশ্যটা দারুণ। এখানে জিনসির চরিত্রের একটা অন্য দিক দেখা যায়। সে শুধু উচ্চপদস্থ কর্মকর্তাই নয়, সে মানুষের মনস্তত্ত্বেও খুব ভালো বোঝে। সে জানে এই দাসীদের সাথে তর্ক করে লাভ নেই, তাই সে নিজের সৌন্দর্য আর আকর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মাও মাওয়ের জন্য পথ তৈরি করে দিল। মাও মাও এই দৃশ্য দেখে মনে মনে ভাবে, মেয়েরা কি অদ্ভুত, এক মুহূর্তেই কিভাবে পাল্টে যায়। অবশেষে মাও মাও লিহুয়ার ঘরে প্রবেশ করে।
ঘরের ভেতরটা অন্ধকার আর ভ্যাপসা। সে লিহুয়ার কাছে গিয়ে তার অবস্থা পরীক্ষা করতে থাকে আর বুঝতে পারে পরিস্থিতি যা ভেবেছিল তার চেয়েও অনেক বেশি খারাপ। লিহুয়া অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। হঠাৎ মাওমাওয়ের চোখ যায় লিহুয়ার মুখের ওপর। সে দেখে লিহুয়ার মুখে সেই সাদা পাউডারটা লাগানো যেটা সে নিষিদ্ধ করেছিল। সাথে সাথে মাওমাওয়ের মাথা গরম হয়ে যায়। সে সোজা সেই প্রধান দাসীর কাছে যায় যে লিহুয়ার মেকআপের দায়িত্বে ছিল। মাওমাও তাকে জিজ্ঞেস করে, তুমিই কি লেডি লিহুয়ার মেকআপ করো? দাসী গর্বের সাথে উত্তর দেয়, হ্যাঁ আমিই করি। উনি একজন সম্রাজ্ঞী, ওনাকে তো সবসময় সুন্দর থাকতে হবে, এটা আমার দায়িত্ব। এই কথা শোনার সাথে সাথে মাওমাওয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে সপাটে একটা চড় মারে সেই দাসীর গালে। রাগে কাঁপতে কাঁপতে সে বলে, তোমাদের মতো বোকা আর হয় না, আমি কতবার বলেছি এই পাউডার ব্যবহার না করতে। এরপর সেই পাউডারের কৌটোটা তুলে নিয়ে দাসীর মুখের ওপর ঢেলে দিয়ে চিৎকার করে বলে, এই পাউডারের মধ্যে বিষ আছে যা চামড়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে, আর এই কারণেই লেডি লিহুয়া দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছেন। আমি তো পুরো রাজমহলে এই খবর ছড়িয়ে দিয়েছিলাম, তোমার মাথায় এটা ঢোকেনি? এই শাস্তিটা তোমার প্রাপ্য, কারণ তোমার বোকামির জন্য একজন মানুষ মরতে বসেছে। এই কথা শুনে দাসীটা ভয়ে কাঁদতে শুরু করে। এরপর মাও পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। সে লিহুয়ার জন্য যে খাবারটা এনেছিল সেটা আসলে ছিল আমাদের দেশের খিচুড়ির মতো, চাল ডাল আর জল দিয়ে সেদ্ধ করা নরম খাবার, যা অসুস্থ মানুষের সহজে হজম হয়। সে প্রথমে ঘরের সব জানালা খুলে দিয়ে আলো বাতাস আসার ব্যবস্থা করে। তারপর দাসীদের গরম জল আর পরিষ্কার কাপড় আনতে বলে। নিজের হাতে সে লিহুয়ার শরীর থেকে বিষাক্ত পাউডার মুছে পরিষ্কার করে দেয়। এরপর চামচে করে একটু একটু করে তাকে সেই নরম খাবার খাওয়াতে থাকে আর জল খাওয়াতে থাকে, যাতে শরীরের বিষ যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায়। এইসব করতে করতে মাও এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সে পাশের সোফাতেই ঘুমিয়ে যায়। পরের দিন সে লিহুয়ার নোংরা কাপড় চোপড়ও নিজের হাতে পরিষ্কার করে, কারণ সে আর কারোর উপর ভরসা করতে পারছিল না। মাওকে এভাবে অক্লান্ত পরিশ্রম করতে দেখে জিনসি তার জন্য খাবার নিয়ে আসে। খাবারটা ছিল গরম গরম মোমো। এটা দেখে মাওয়ের মুখে প্রথমবার হাসি ফোটে। জিনসি মিষ্টি করে হেসে জিজ্ঞেস করে, তোমার আর কিছু লাগবে? মাও তখন একটা স্টিম বাথের ব্যবস্থা করতে বলে, যাতে লিহুয়ার শরীর থেকে বিষ পুরোপুরি দূর করা যায়। একদিন যখন মাও লিহুয়ার পাশে বসেছিল তখন লিহুয়া দুর্বল গলায় বলেন, তুমি আমাকে মরতে দিচ্ছ না কেন? মাও শান্তভাবে উত্তর দেয়, যদি মরতেই চান তাহলে খাওয়া বন্ধ করে দিন। লিহুয়া তখন তার মনের কথা খুলে বলেন। তিনি জানান যে তার সন্তান মারা যাওয়ার পর তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি নিজেও মরে যেতে চেয়েছিলেন, কিন্তু এখন তিনি আবার বাঁচতে চান যাতে তিনি আবার একটি সন্তানের জন্ম দিতে পারেন। এখানে আমরা লিহুয়ার গভীর হতাশা আর মানসিক যন্ত্রণা বুঝতে পারি। সন্তান হারানোর শোক তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু মাওয়ের সেবা আর কথা তার মনে আবার বাঁচার আশা জাগিয়ে তুলেছে। এরপর মাও নিজের হাতে জল গরম করে লিহুয়াকে স্টিম বাথ নিতে সাহায্য করে এবং তারপর তাকে আবার খাবার খাওয়ায়। সে বাকি দাসীদের সাথে পুরো ঘর পরিষ্কার করে, যাতে সবকিছু জীবাণুমুক্ত আর স্বাস্থ্যকর থাকে। কিছুদিন পর যে দাসীটাকে মাও চড় মেরেছিল সে এসে ক্ষমা চায়। সে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না, আপনি এখন গিয়ে বিশ্রাম করতে পারেন। মাও চলে যাওয়ার পর লিহুয়া সেই দাসীকে জল দিতে বলেন। বহুদিন পর লিহুয়ার গলায় জল পেয়ে দাসীটার চোখে জল এসে যায়। এভাবেই 2 মাস কেটে যায়। মাওয়ের অক্লান্ত পরিশ্রমে লেডি লিহুয়া এখন সম্পূর্ণ সুস্থ। তিনি নিজে নিজে হাঁটতে পারেন। এক রাতে মাও যখন ঘুমোচ্ছিল, লেডি লিহুয়া তার পাশে এসে বসেন আর আলতো করে তার চুলে হাত বুলিয়ে দেন। তার চোখে ছিল কৃতজ্ঞতা। পরদিন সকালে মাও বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। সে বলে, আপনি এখন সুস্থ, আমি আজ সকালে আমার জায়গায় ফিরে যাব। লেডি লিহুয়া তখন দুঃখ করে বলেন, রাজা তো আর আমাকে আগের মতো ভালোবাসেন না, আমি কি আবার সন্তানের জন্ম দিতে পারবো? মাও তখন একটা সুন্দর উদাহরণ দিয়ে বলে, এই পৃথিবীতে হাজারো রকমের ফুল ফোটে, কোন ফুলটা সবচেয়ে সুন্দর তা কি বলা যায়? আর তাছাড়া আমি যাওয়ার পরেই দেখবেন সম্রাট আপনার সাথে দেখা করতে আসবেন, কারণ তিনিই তো আমাকে এখানে পাঠিয়েছিলেন, তার মানে তিনি আপনার কথা ভাবেন। এরপর মাও লেডি লিহুয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলে। সে বলে, আপনার কাছে তো একটা বড় অ্যাডভান্টেজ আছে, আপনি সেটা সদ্ব্যবহার করে সম্রাটকে আকর্ষণ করতে পারেন, তাহলে হয়তো আপনি আবার সন্তানের জন্ম দিতে পারবেন। এটা ছিল মাওয়ের দেওয়া একটা গোপন টিপস। এই বলে মাও সেখান থেকে চলে যায়। অবশেষে মাও লেডি গিয়োকোয়ার জেট প্যাভিলিয়নে ফিরে আসে, যেখানে সবাই তাকে উষ্ণভাবে স্বাগত জানায়। দূর থেকে জিনসি তাকে দেখে মনে মনে ভাবে, শেষ পর্যন্ত সে সম্রাটের দেওয়া কাজটা সফলভাবে সম্পন্ন
সম্পন্ন করলো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি একদল সৈন্য আগুন জ্বালিয়ে হাত গরম করছে। তাদের মধ্যে একজন একটু দূরে একা বসে আছে। সে নিজের হাতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, এটা একটা অভিশাপ। ক্যামেরা তার হাতের ওপর ফোকাস করে আর আমরা দেখি তার হাতে লাল লাল অদ্ভুত কিছু দাগ রয়েছে। কিন্তু এই দাগ কিসের? আর সৈন্যটিই বা কে? এই রহস্যটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। তো বন্ধুরা, এই এপিসোডটি এখানেই শেষ হলো। পরের এপিসোডেই আমরা জানতে পারবো ওই সৈন্যটির হাতের লাল দাগের রহস্যটা কি। তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।